ভোর হয়ে গেছে। আজ আমি আমার সৈন্যদেরকে ভোর বেলায় পাঠিয়ে দেব ওই রূপনগর রাজ্যকে আক্রমণ করার জন্য। আর ইতিমধ্যে তো আমার সব সেনারাও প্রস্তুত। এখন শুধুমাত্র আমাকে দেখে শুনে ওদেরকে পাঠিয়ে দিতে হবে আর আদেশ দিতে হবে যেন ওরা আজকে ওই রূপনগর রাজ্যকে পরাজিত করে তারপর ফিরে আসে। ওদেরকে যেন আর কোনোভাবেই ছাড় না দেওয়া হয়। এ কথা বলে প্রতাপের দিদিমা এগিয়ে যেতে থাকে, আর তখনই তার সামনে প্রতাপ এসে হাজির হয়। প্রতাপের দিদিমা প্রতাপকে দেখে ভীষণ অবাক হয়ে যায়। এ কি প্রতাপ! প্রতাপ, তুমি তুমি কি সত্যি রাজপ্রাসাদে ফিরে এসেছো? তোমার দিদিমার কাছে ফিরে এসেছো? আমি ঠিকঠাক দেখছি তো? আমার কোথাও ভুল হচ্ছে না তো? হ্যাঁ দিদিমা, আমি ফিরে এসেছি। আর তুমি ঠিক দেখছো, তোমার কোথাও ভুল হচ্ছে না। আমি স্বয়ং তোমার সামনে দাঁড়িয়ে আছি। আমার কোনো ক্ষতি হয়নি। কিন্তু দিদিমা, রাজপ্রাসাদে ঢুকেই দেখলাম সৈন্যরা সবাই প্রস্তুতি নিচ্ছে যুদ্ধে যাওয়ার জন্য। তা কোথায় যুদ্ধের জন্য পাঠানো হচ্ছে তাদের? বলছি রাজকুমার, বলছি, সবটা তোমাকে বুঝিয়ে বলছি। এরপর রাজকুমারের দিদিমা সব কথা প্রতাপকে খুলে বলে। আমি তো ভেবেছিলাম তোমার হয়তো বা ক্ষতি হয়ে গেছে, তোমাকে আর কোনোদিনও ফিরে পাবো না। ওই চন্দ্রকুমার আর তার পিতামশাই আর ফুলকুমারী মিলে তোমাকে নিশ্চয় বিপদে ফেলেছে, আর তাই তো আমি এটা করেছি। দিদিমা, আপাতত ওই রূপনগর রাজ্যে কোনো সৈন্য পাঠানোর দরকার নেই। আমি ফিরে এসেছি। যদি কিছু করার প্রয়োজন হয় সেটা আমি করব, কেমন? আচ্ছা ঠিক আছে প্রতাপ, তুমি যেহেতু ফিরে এসেছো তাহলে আমার আর কিছুটি চাওয়ার নেই। তখনই প্রতাপের দিদিমা খেয়াল করে রাজকুমার প্রতাপের গলায় ফুলের মালা। এ কি রাজকুমার প্রতাপ, তোমার গলায় ফুলের মালা দেখছি যে! আমি তো জানি সাধারণত বিবাহের সময়ই মানুষ এমন ফুলের মালা পরে, তা তুমি হঠাৎ এরকম ফুলের মালা পরে আছো কেন? দিদিমা, আমার বিবাহ হয়ে গেছে, আর তাই তো আমি ফুলের মালা পরেছি। তোমার বিবাহ হয়ে গেছে? তার মানে তুমি যেটা বলেছিলে সেটাই করেছো? তুমি তোমার ফুলকুমারীকে বিয়ে করে রাজপ্রাসাদে ফিরে এসেছো? ভালো করেছো। দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি এখানে দাঁড়াও, আমি বরণ ডালা সাজিয়ে নিয়ে আসছি। ফুলকুমারী আর তোমাকে তো বরণ করে ভেতরে নিতে হবে। তাছাড়া ফুলকুমারী ফুলকুমারী কোথায়? তাকে ভেতরে নিয়ে এসো। ওদিকে রাজকুমার চন্দ্রকুমারও রাজকুমার প্রতাপের প্রাসাদে এসে হাজির হয়, আর সেখানে এসে ফুলপরীকে দেখে বড্ড অবাক হয়ে যায় সে। এ কি হলো ফুলপরি, তুমি এখানে কি করছো? ও আচ্ছা, তার মানে রাজকুমার প্রতাপ সুস্থ হয়ে গেছে আর তুমি ওকে সাথে করে নিয়ে রাজপ্রাসাদে এসেছো, তাই তো? ফুলপরী কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কি হলো কি ফুলপরি, তুমি কোনো কথা বলছো না যে? চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে কি? এ কি ফুলপরি, তোমার এ কি সাজ? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি কোনে সাজে সেজেছো। তোমার এমন সাজ দেখে তো সত্যি আমার বড্ড অবাক লাগছে। আমাকে সবকিছু খুলে বলো তো, কেন এভাবে সেজেছো? ফুলপরী সব কথা শুনে রাজকুমার চন্দ্রকে সব কথা খুলে বলে। রাজকুমার চন্দ্রকুমার এ কথা শুনে ভীষণ খুশি হয়। ফুলপরি, এসব কি বলছো কি? তার মানে রাজকুমার প্রতাপের সাথে বিবাহ হয়েছে? যাক, ভালো হয়েছে। রাজকুমার প্রতাপ অনেক ভালো একজন মানুষ, আর তুমি অনেক ভালো একটা মেয়ে। তোমাদের দুজনের জীবনটা অনেক সুখের হোক। ঠিক আছে, তাহলে আমি যাই। এখন রাজকুমার প্রতাপের সাথে একটু দেখা করে আসি। রাজকুমার চন্দ্রকুমার, যদি কিছু না মনে করেন তাহলে আমার মনে হয় এই মুহূর্তে রাজকুমার প্রতাপের সাথে দেখা করাটা ঠিক হবে না আপনার, কারণ সে মানসিকভাবে একটু বিপর্যস্ত আছে। আর তাছাড়া আপনি তো শুনলেন আমাদের বিবাহটা স্বাভাবিকভাবে হয়নি, তাই তো রাজকুমার প্রতাপের স্থির হতে একটু সময় লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছ, কিন্তু তুমি হয়তো বা জানো না, রাজকুমার প্রতাপের রাজ্য থেকে আমাদের রাজ্যে শত্রু সেনা পাঠানো হয়েছে। এই রাজ্যের সাথে আমাদের রাজ্যের যুদ্ধ চলছে,
আর তাই তো আমি রাজপ্রাসাদের বাইরে ছিলাম। রানীমাকে রাজকুমার প্রতাপের খোঁজ জানাতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু রাজকুমার প্রতাপ এখানে চলে এসেছে, তাহলে রানীমা কিছুতেই যুদ্ধ চালিয়ে যাবেন না। ঠিক আছে, তাহলে আমি রাজপ্রাসাদে ফিরে যাচ্ছি। পরে একটা সময় করে আমি রাজকুমার প্রতাপের সাথে দেখা করে নেব। এ কথা বলে রাজকুমার চন্দ্রকুমার সেখান থেকে চলে যায়। এই সব কিছু শেষ হয়ে গেল তন্ত্রমাতা। কোনো কিছুই আমরা করতে পারলাম না। ওই ফুলকুমারীর কোনো ক্ষতি হয়তো বা আর আমরা কোনোদিনও করতেও পারবো না। আমার পথের কাঁটাও আর কখনো দূর হবে না। আর ওই রাজকুমারকে পাওয়ার আশা আমার চিরকাল স্বপ্নই থেকে যাবে। আমি তোর মনের অবস্থা বুঝতে পারছি, আর তাছাড়া আমি ফুলকুমারীকে হত্যা না করতে পারায় আমারও যে অনেক বড় ক্ষতি হয়ে গেছে। ওই ফুলকুমারী শুধুমাত্র তোর শত্রু নয়, ওই ফুলকুমারী আমারও শত্রু। আর হ্যাঁ, কোনোভাবে একবার ওর ভাগ্যের জোরে ও বেঁচে গেল ঠিকই, কিন্তু এবার যে ওর সাথে আরো ভয়ঙ্কর কিছু হতে চলেছে। আমি ওকে এবার মরণ কামড় দেব, যে কামড়ের ফলে ওকে চিরকালের মতো নিঃশেষ হয়ে যেতে হবে। কিন্তু ওই মেয়ের বলে বিশ্বাস নেই। ওই মেয়ে তো সব কিছু করতে পারে। আমার তো মনে হয় ওই মেয়ে জাদুও জানে। না, ওই মেয়ের মধ্যে কোনো জাদু শক্তি নেই, তবে ওর একটা শক্তি আছে, আর সেটা হলো সততা আর ওর মহত্ব আর ওর মন। আর ও সততা, ওর মহত্ব আর মন দিয়েই সব কিছু জয় করে রাখবে। ওর পবিত্রতাও ওর কাছে অনেক বড় শক্তি। তবে ওর কাছে যত বড় শক্তিই থাক না কেন, আমি ওর সব সততা ভেঙে তছনছ করে দেব। তুই শুধুমাত্র আমাকে একটু সময় দিবি, আর তোকে যা যা করতে বলবো সে কাজটুকু আমার করে দিবি। কি হলো কি উর্মিমালা, পারবি তো? হ্যাঁ, পারবো মানে অবশ্যই পারবো। ওই ফুলকুমারীকে শেষ করতে গিয়ে আমার যা করতে হয় আমি তাই করব। যত নিচে নামতে হয় তত নিচে লাগলে আমি নামবো, কিন্তু তারপরও ওই ফুলকুমারীকে শেষ করতেই হবে। আপনি শুধু আমাকে বলে দেবেন আমাকে কখন কি কাজ করতে হবে। ফুলকুমারী, তুই কি ভেবেছিস আমার হাত থেকে বেঁচে গিয়েছিস? না ফুলকুমারী, খুব সামান্য সময়, আর তারপরে তুই বুঝতে পারবি তোর জীবনে কত বড় একটা বিপদ আসতে চলেছে। আর এই বিপদ থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না, কেউ না। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।